আচ্ছা, দেখো, জিওগ্রাফি জিওগ্রাফি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমি জিওগ্রাফি পড়ানোর আগে দুটো কথা একটু বলে দিই, যে জিওগ্রাফি আমরা কিভাবে পড়বো। দুটো ভাবে পড়বো, একটা হচ্ছে ম্যাপের সাহায্য নিয়ে, আর দ্বিতীয় হচ্ছে শর্ট ফর্ম। আগের দিন তোমাদের আমি আইএনএম যখন পড়াচ্ছিলাম তখন কতগুলো শর্ট ফর্ম বলেছিলাম। তো আজকেও দেখবে জিওগ্রাফি পড়ানোর সময় আমরা কিছু শর্ট ফর্ম ইউজ করব, যেটা ইজিলি তোমরা সেটাকে মনে রাখতে পারবে। আর কিছু ইনফরমেশন আমরা ম্যাপ ইউজ করেও আমরা কিন্তু মনে রাখবো। এবার দেখো, ম্যাপের গুরুত্বটা কোথায় আমি একটু বলি। কেন, কিছু সাইকোলজিক্যাল অ্যানালিসিস রয়েছে যেটা আমি মাইন্ডে চিন্তা ভাবনা করেছি এবং আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আমার স্টুডেন্টের জানা উচিত। আমি যেহেতু চিন্তা ভাবনা করে বার করেছি, দেখো ম্যাপ বা আমাদের মাইন্ডের একটু সাইকোলজিক্যাল অ্যানালিসিস বলছি। ধরো তোমাকে যদি বলা হয়, জানো তো আমাদের মাইন্ড যে ইনফরমেশন স্টোর করে, ইনফো স্টোর করে, সেই ইনফোর ইটসেলফ কোনো ইমেজ নেই। একটু মিউট করতে হবে সোনালি। হ্যাঁ, আমাদের ইনফরমেশনের এক্স্যাক্টলি কোনো ইমেজ নেই কিন্তু। মানে আমাদের মাইন্ড যে ইনফরমেশন স্টোর করে সেটা কি ইমেজ বানিয়ে স্টোর করে, মানে এই ইনফরমেশনের কোনো ইমেজ নেই, বাট ওরা এই ইনফরমেশনের সাপেক্ষে একটা ইমেজ ক্রিয়েট করে ওরা মাইন্ডে স্টোর করে। যেমন যদি তোমাকে আমি বলি যে একটা, যদি বলি যে অ্যাঙ্গার, সে অ্যাঙ্গারের ইটসেলফ কোনো ইমেজ আছে? অ্যাঙ্গার ইজ এ ইনফরমেশন। অ্যাঙ্গার হচ্ছে একটা ইনফরমেশন, ইনফরমেশনের কোনো ইমেজ নেই, বাট অ্যাঙ্গারকে ইমেজ দিয়েই মনে রাখা হয়। দেখো অ্যাঙ্গার মানে, তুমি যদি মনে রাখো অ্যাঙ্গার মানে রাগ, অ্যাঙ্গারকে তুমি ফায়ার দিয়ে মনে রাখতে পারো, বা আমার ইমেজ মনে রাখবে অ্যাঙ্গার মানে ফায়ার। দেখো অ্যাঙ্গার মানে কি, অ্যাঙ্গার মানে তুমি চোখ বন্ধ করো আর অ্যাঙ্গার মানে হবে একজন একজন দাড়িওয়ালা ওসামা বিন লাদেন, মনে হবে যে লাদেন, অ্যাঙ্গার মানে লাদেন। অ্যাঙ্গার মানে কি, একজন একজন খুব মোটা ব্যক্তি যে একদম খটোমটো ভাবে তাকিয়ে রয়েছে, এরকম একটা ইমেজ আকারে মাইন্ডে স্টোর হয়। বা হতে পারে অ্যাঙ্গার মানে AK-47। AK-47 কখনোই অ্যাঙ্গার মানে তুমি ভাববে মাদার টেরিজা, কখনো তুমি ভাববে অ্যাঙ্গার মানে একটা সুশোভিত একটা সুন্দর জায়গা, কখনোই ভাববে না। তাহলে অ্যাঙ্গারের সাবস্টিটিউট কিছু ইনফরমেশন ইমেজ কি করে, ইমেজ আকারে আমার মাইন্ড স্টোর করে। ইনফরমেশনের ইটসেলফ কোনো ইমেজ নেই, বাট ইনফরমেশন কি ইমেজ আকারে আমাদের মাইন্ড স্টোর করে। এটা একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। তো তুমি ভাবো, তোমাকে আমি একটা কথা যদি বলি, ধরো আমি তোমাকে বললাম যে ভাই, আমার ব্রেন, তুমি আমার অ্যাঙ্গার ইনফরমেশনটা তুমি মাইন্ডে স্টোর করো। তাহলে ইমেজ কি করছে, আমার মাইন্ড কি করছে, ইমেজ আকারে অ্যাঙ্গার কি ইনফরমেশনটাকে স্টোর করছে। লাইক ধরো ওর কাছে কতগুলো অপশনস রয়েছে, অ্যাঙ্গার মানে ফায়ার হতে পারে, অ্যাঙ্গার মানে লাদেন হতে পারে, অ্যাঙ্গার মানে AK-47 হতে পারে। ও ওর ইচ্ছা মতো একটা ইনফরমেশনকে ইমেজ আকারে স্টোর করছে। দিস ইজ সাইন্টিফিক্যালি প্রুভড। এটা কি করছে, ও ওর মাইন্ডে স্টোর করছে। তুমি জানো না ও কি হিসাবে স্টোর করছে, ফায়ার না হয় তোমার লাদেন, না হয় AK-47। ও হয়তো AK-47টাকে চুজ করেছে। এরপরে তুমি যতবারই অ্যাঙ্গার বলবে, মাইন্ড ততবারই AK-47 কথা ভাববে। অ্যাঙ্গার মানে AK-47। ক্লিয়ার। এবার দেখো, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই মাইন্ডকে এই অপশনটাই না দেওয়া যে ভাই তুমি অ্যাঙ্গার মানে এই চারটে অপশন থেকে একটা চুজ করে নাও, না, এই অপশনটাই আমরা দেব না। আমরা মাইন্ডকে বলে দেব, ইউ হ্যাভ নো চয়েস, দিস ইজ হ্যাভস্টন চয়েস, ইউ হ্যাভ নো চয়েস। তোমাকে অ্যাঙ্গার মানে ফায়ারই মনে রাখতে হবে। মাইন্ডকে আমি অপশনই দেবো না যে অ্যাঙ্গার মানে কোনটাও চুজ করবে। মাইন্ডকে আমি বলে দেবো অ্যাঙ্গার মানে ফায়ার, এই ইমেজটাকে স্টোর করো। তাহলে মাইন্ডেরও প্রেশার কমে গেল, মাইন্ডকে অতগুলো হাজার হাজার অ্যাঙ্গারওয়ালা ছবির থেকে একটা চুজ করতে হলো না। আর আমারও সিঙ্ক্রোনাইজেশনে সহজ হলো। হ্যাঁ, অ্যাঙ্গার মানে আমি ফায়ার বললে আমার মাইন্ড বুঝবে অ্যাঙ্গার, আর মাইন্ডকে অ্যাঙ্গার বললে মাইন্ড ফায়ার বুঝবে। তাহলে আমার আর মাইন্ডের মধ্যে একটা সামঞ্জস্যতা তৈরি হলো। এই সাইকোলজিটাকে কাজে লাগিয়ে আমরা ম্যাপ পড়বো। দেখো কি জিনিস বা কিভাবে পড়বো, ব্যাপারটা হয়েছে যে সবাই বলে অ্যাটলাস থেকে তো ভালো ম্যাপের বই তো হয়ই না। বাট আমি বলবো, দেখো আমি সবসময় একটু এক্সেপশনাল কথা বলি, তোমরা জানো সবসময়। আমি বলবো অ্যাটলাস পড়ার কোনো দরকার নেই, তুমি নিজের ম্যাপ পড়ো, তোমার নিজের বানানো ম্যাপ পড়ো। দেখবে কেমন হয় ম্যাপগুলো। আমার তো তোমাকে দেখাতে হবে না ম্যাপগুলো কেমন হয়, আমি তোমাকে একটু চেষ্টা করছি। ম্যাপ ম্যাপগুলো দেখতে কেমন হয়, আমার বানানো ম্যাপ। ঠিক আছে, আমার বানানো ম্যাপ 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 কোথায় ম্যাপ, হ্যাঁ এই তো ম্যাপ।
ধরো প্লেটো রিজিয়নটা আমার কাছে চলে এলো ইমিডিয়েটলি, তো আমি প্লেটোটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করছি। দেখো এইটা হচ্ছে আমার প্লেটো রিজিয়নের ম্যাপ, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এটা হচ্ছে আমার প্লেটো রিজিয়নের ম্যাপ। এটা আমার নিজের বানানো ম্যাপ। এই ম্যাপটা আমি তোমাদের ক্লাসের সাথে সাথে প্রোভাইড করে দেবো। এটা তোমার প্লেটোর ম্যাপ। এরকম ভাবে প্রত্যেকটা টপিকের আমার এরকম ম্যাপ রয়েছে, প্রত্যেকটা টপিকের। আর একটা তোমাকে দেখাচ্ছি আমি। ধরো আমি যদি প্লেন রিজিয়ন বলি, তাহলে এটা আমার সেই প্লেন রিজিয়নের ম্যাপ। দেখো এটা আমার প্লেন রিজিয়নের ম্যাপ। এরকম ভাবে কি প্রত্যেকটা জিনিসেরই আমাদের কাছে কি রয়েছে, ম্যাপ রয়েছে আমাদের কাছে, ঠিক আছে? তো যেটা আমি তোমাদের বলতে চাইছি যে কেন এই ম্যাপের কনসেপ্টটা এলো, আমি বলছি না অ্যাটলাস পড়ার কোনো দরকার নেই, নিজে ম্যাপ বানিয়ে পড়ো। এরকম ভাবে প্রত্যেকটা টপিকে আমি তোমাকে আমার নিজের ম্যাপ প্রোভাইড করে দেবো। কি হবে এতে? সাইকোলজিক্যালি আগে বোঝো, তারপরে পড়াশোনা করবে। আগে সাইকোলজিক্যালি বোঝো, দেন তোমার বাকি কাজ। তো দেখো যেটা এখানে কনসেপ্ট, সেটা হচ্ছে ধরো এই অ্যাটলাসে তুমি ধরো পড়ছো মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ। তো অ্যাটলাসে আজ অব্দি যত মাউন্টেন রয়েছে সবটাই অ্যাটলাসের ম্যাপে রয়েছে। অ্যাটলাসের ওই ইন্ডিয়ার ম্যাপে মাউন্টেন একে সমস্ত ইনফরমেশন রয়েছে। বাট তোমার কাছে এতগুলো ইনফরমেশন দরকার নেই। তোমার কাছে দরকার এর থেকে মাত্র দুটো ইনফরমেশন। দুটো ইনফরমেশন, দুটো ইনফরমেশন। ভালো করে বোঝো আমি কি বোঝাতে চাইছি। মাত্র দুটো ইনফরমেশন লাগবে, বাট অ্যাটলাসে রয়েছে তার পরিবর্তে আরো 15টা ইনফরমেশন। কারণ অ্যাটলাস তোমার জন্য বানায়নি, সবার জন্য বানিয়েছে, যাতে করে মাউন্টেন্সটা ক্লিয়ার হয়। বাট তোমার নোটে রয়েছে মাত্র দুটো ইনফরমেশন, যে দুটো ইনফরমেশন কেবলমাত্র অ্যাটলাস থেকে লাগবে। তো তুমি বলো তো, তুমি 15টা ছবিকে দেখেছো, 15টা ছবিকে দেখেছো, তার মধ্যে দুটো ছবি তোমার দরকার, দুটো ছবি তোমার দরকার। পরীক্ষার হলে তোমার না এই 15টার মধ্যে কোথায় যেন তোমার দুটো ছবি ছিল, তোমার ঘেটে যাবেই, যাবেই। মানে মাইন্ডকে আমি অনেকগুলো অপশনস এর কথা বলছি, কিন্তু তুমি যদি কোনোভাবে এই মাইন্ডকে বলো যে না, অন্য কোনো ইমেজ তোমার পাশে নেই, এই দুটো আছে, তো এই দুটোই দেখো, সারা জীবন ওই দুটোকেই দেখবে, তাহলে মাইন্ডের কাছে না অপশনস কমে গেল। মাইন্ড ওই 15টার মধ্যে দুটো খুঁজে পাবে না পরীক্ষার সময়, টেনশনে। কিন্তু তুমি ওকে দুটোই দেখিয়েছো, দুটোই দেখিয়েছো যে হ্যাঁ এই জায়গাতেই আছে, এই জায়গাতেই আছে। ফলে আমি আমার নোটে যা ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন সম্বলিত যদি আমি একটা ম্যাপ তৈরি করতে পারি, তাহলে আমার কেল্লা ফতে আমার কাজ হয়ে গেল। আমি ম্যাপটার সবটাই আমার লাগছে, আমার নোটে যা রয়েছে তার বাইরে একটা জিনিসও আমার ম্যাপের বাইরে নেই, ম্যাপের বাইরে নেই। তার মানে আমি একটাও এক্সট্রা ইনফরমেশন চোখ দিয়ে দেখছি না, একটাও এক্সট্রা ইনফরমেশনকে মাইন্ডকে বলছি না এটাকে বাদ, এটাকে বাদ, এটাকে বাদ, এটাকে বাদ, না। যতটা নোট পড়ছি ততটারই ছবি আমার ম্যাপে রয়েছে। তার মানে আমার মাইন্ডের কাছে এরিয়া কমে গেল, মুখস্থ করাটা অনেকটা সহজ হয়ে গেল। সেই জন্য আমি সবসময় বলি অ্যাটলাস দরকার নেই, অ্যাটলাস দরকার নেই, নিজের ম্যাপ তৈরি করে পড়ো। তাহলে তোমার কাছে পড়াশোনাটা অনেক বেশি পোক্ত হবে, অনেক বেশি পোক্ত হবে, ঠিক আছে? দেখবে এই সমস্ত কথা আমি ইউটিউবে বলেছি, প্রচুর বার বলেছি। তো তোমরা পারলে ইউটিউবে গিয়ে আমার অ্যানাকাডেমি যে প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে জিওগ্রাফিতে গিয়ে দেখবে যে ইম্পর্টেন্স অফ ম্যাপ, জিওগ্রাফি ইনফরমেশন মনে রাখার ক্ষেত্রে ম্যাপের গুরুত্ব কতটা। আরো অনেক অনেক সাইকোলজিক্যাল অ্যানালিসিস মাধ্যমে আমি কথাগুলো বলে দিয়েছি যে কি করে কিভাবে কাজ করে মাইন্ড, কিভাবে পরীক্ষার হলে আমরা ইনফরমেশন না জেনেও অ্যান্সার করতে পারি ম্যাপের থ্রু দিয়ে। তো যাই হোক, সেটাই ব্যাপার। তো আমরা সবসময় ম্যাপ দেখে পড়বো। তাহলে দুটো ভাবে আমরা পড়বো, একটাকে আমরা বলছি ম্যাপ, আর একটাকে আমরা বলছি শর্ট ফর্ম। শর্ট ফর্ম, ঠিক আছে? চলো দুটোই আজকে তোমরা তার দুটোই প্রুফ পাবে। তো প্রথমত আমি একদম জিওগ্রাফির ইনিশিয়াল বা গোড়ার পার্টটাতে চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা একটা গ্লোবে চলে যাব। গ্লোব জিনিসটা কি? গ্লোব মানে হচ্ছে ধরো তোমার কাছে এরকম একটা পৃথিবী রয়েছে। তো গ্লোব তো আমরা সবাই দেখেছি, এটাকে আমরা নর্থ পোল বলি, এটাকে আমরা সাউথ পোল বলি, তাই না? নর্থ পোল আর সাউথ পোল বলে থাকি আমরা। দেখো এর উপরে কিছু অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ থাকে, আমরা সবাই জানি, ঠিক আছে? এরকম ভাবে কি হয়েছে, নর্থ পোল থেকে সাউথ পোলে এরা একটার একটা কি করে অ্যাডজাস্ট করে নেয়। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ থাকে না, কি করে একটা একটাকে অ্যাডজাস্ট করে নেয়। এরকম ভাবে তোমার নর্থ পোল থেকে সাউথ পোলে বিভিন্ন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রয়েছে। আবার তোমার এখানে তোমরা সবাই জানো, এখানে তোমার কি রয়েছে, নিরক্ষীয় অঞ্চল রয়েছে, ইকুয়েটর রিজিয়ন গ্লোবের একদম এইভাবে কভার করে ওই ওই দিকে চলে গেছে। দেখো এখানে কি কর্কট ক্রান্তি রেখা, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন, এগুলো রয়েছে না, কর্কট ক্রান্তি, এখানে মকর ক্রান্তি রেখা। এরকম ভাবে তোমার
কিন্তু সুমেরু কুমারী অঞ্চলও তোমার কাছে রয়েছে। তাহলে এইভাবে কি হচ্ছে, আমার আমার কিন্তু টোটাল গ্লোবটা এরকম হচ্ছে, টোটাল গ্লোবটা আমরা এরকম দেখতে হচ্ছে, তাই তো? তো এই গ্লোব থেকে জাস্ট কয়েকটা ইনফরমেশন এখানে আনা হয়েছে। তোমাকে বলা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন টু প্যারালাল লাইন। আচ্ছা, প্যারালাল লাইন মানে কোনগুলো বলো তো? এই যে যে আমরা নিরক্ষীয় রেখা বা টপিক অফ ক্যান্সার বা টপিক অফ ক্যাপ্রিকন, এই যে লাইনগুলোকে বলছি, এই লাইনগুলোকে আমরা কি বলছি? প্যারালাল লাইন। ঠিক আছে, তো এটা কি? এটা হচ্ছে আমার প্যারালাল লাইন। তো এই প্যারালাল লাইনের মধ্যে গ্যাপটা কত? দুটো প্যারালাল লাইনের মধ্যে গ্যাপ কত? দুটো প্যারালাল লাইনের মধ্যে গ্যাপ হচ্ছে দেখো 111.1 কিলোমিটার। মানে এই টপিক অফ ক্যান্সার এবং তোমার নিরক্ষীয় অঞ্চলের মধ্যে গ্যাপ কত? 111.1 কিলোমিটার। এর মধ্যে গ্যাপ কত? 111.1 কিলোমিটার। এর মধ্যে গ্যাপ কত? 111.1 কিলোমিটার। এর মধ্যে গ্যাপ কত? 111.1 কিলোমিটার। ক্লিয়ার? তো এটা গেল আমার 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট জিওগ্রাফির ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্ট গেল আমার। সেকেন্ড কথা হচ্ছে দেখো, এবার ভালো করে অবজার্ভ করো একটা জিনিস, ভালো করে অবজার্ভ করো যে এই যে দ্রাঘিমা রেখা, যেটা যেটা আমার এই উপর থেকে নিচে নামছে, এই যে এই রেখাটার কথা আমি বলছি, উপর থেকে যেটা নিচে নামছে, মানে আমি একটু জুম করছি এই রেখাটার ক্ষেত্রে বা এই দুটো রেখার ক্ষেত্রে আমি জুম করছি। দেখো তো, দেখো একটু জুম করছি জিনিসটাকে, এরকম ভাবে হচ্ছে জিনিসটা। এটা তোমার কি ইকুয়েটার, এটা টপিক অফ ক্যান্সার, এটা টপিক অফ ক্যাপ্রিকন। ঠিক আছে, এরকম রয়েছে না জিনিসটা? তাহলে দেখো তো এই লেন্থটা ভ্যারি করছে কিনা। তোমাকে বলছে দ্য ডিফারেন্স বিটুইন টু মেরিডিয়ান অন ইকুয়েটার। এই মেরিডিয়ানের, এই দুটো মেরিডিয়ানের মধ্যে গ্যাপ দেখো ইকুয়েটার রিজনে বেশি না। টপিক অফ ক্যান্সারে দেখো, টপিক অফ ক্যান্সারে কতটা রয়েছে, টপিক অফ ক্যান্সারে কতটা রয়েছে। দেখো গ্যাপ ধীরে ধীরে কমে যাচ্ছে না গ্যাপ গুলো? যতই আমি রেখা টানি দেখো গ্যাপ কমে যাচ্ছে না? যত রেখা টানবো গ্যাপ কমে যাচ্ছে, এখানে রেখা টানো গ্যাপ কমে যাচ্ছে, গ্যাপ কমে যাচ্ছে। তাহলে এই দ্রাঘিমা রেখার এই জায়গাটা বলছে, তাহলে এইটার এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে 111.1। দেখো সেটাই বলা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন টু মেরিডিয়ান, দুটো মেরিডিয়ানের, এই যে এইটার কথা বলা হচ্ছে, এইটা মেরিডিয়ানের মধ্যে গ্যাপ কত? 111.1 কিলোমিটার ইন ইকুয়েটার বা অন ইকুয়েটার। টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার মানে কি? কর্কট ক্রান্তি রেখা বা মকর ক্রান্তি রেখা, যাই বলো, একটা নর্থে একটা সাউথে, কত? এর গ্যাপটা হচ্ছে 102.4 কিলোমিটার। মানে এর পরেরটাই কত? 102.4 কিলোমিটার। আর দ্য ডিফারেন্স বিটুইন টু মেরিডিয়ান, দুটো মেরিডিয়ান অন আর্টিক সাইকেল, যেটা 44.8 কিলোমিটার। দেখো 44.8 কিলোমিটার মানে একদম যেটা আর্টিক সাইকেল, তার সেখানে গ্যাপ কত? 44.8 কিলোমিটার। তা তোমাকে প্রথমত এটা জানতে হচ্ছে যে এই গ্লোবের দুটো প্যারালাল লাইনের মধ্যে গ্যাপ কত? 111.1 কিলোমিটার। মেরিডিয়ান ইকুয়েটারে কত, টপিক অফ ক্যান্সারে কত, আর্টিক সাইকেলে কত, সেইটা আমরা জেনে নিলাম। ক্লিয়ার জায়গাটা? নেক্সট দেখো, আমরা আমরা যে জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার করছি না, ফার্স্ট চ্যাপ্টার, তাহলে ফার্স্ট চ্যাপ্টারে আমরা এই টপিক গুলোই পড়বো, খুব স্বাভাবিক। এবার চলো, কতগুলো টাইম রিজিয়ন রিজিয়ন আমার রয়েছে। একটাকে বলা হয় লোকাল টাইম, একটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম, একটাকে বলা হয় গ্রিনিচ মিন টাইম, আর একটাকে আমরা ইন্টারন্যাশনাল ডেট লাইন বলি। তো এই চারটে টার্ম খুব ইম্পর্টেন্ট: লোকাল, স্ট্যান্ডার্ড, গ্রিনিচ মিন টাইম অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেট লাইন। তো এই তিনটে হচ্ছে টাইমের সঙ্গে রিলেটেড। এই তিনটে, একটাকে বলছি লোকাল টাইম, স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মিন টাইম। এর মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, লোকাল টাইম কথাটার অর্থ হচ্ছে লোকালি তোমার এখন কটা বাজে। লোকাল টাইম মানে আমার বাড়িটা কোথায়? হৃদয়পুর, আমার বাড়ি হৃদয়পুরে, তোমাদের কারো বাড়ি হচ্ছে দার্জিলিং এর কোনো একটা ছোট্ট গ্রামে। তাহলে লোকাল এরিয়ার টাইম একটা হতে পারে, একটা স্ট্যান্ডার্ড টাইম হতে পারে, আর একটা গ্রিনিচ মিন টাইম হতে পারে। দেখো কেন এই তিনটে ভ্যারিয়েশন, সেটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে লোকাল টাইম মানে হচ্ছে, ধরো তুমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছো, ঠিক তোমার মাথার উপরে সূর্য যখন একদম এক্স্যাক্টলি তোমার মাথার উপরে পড়বে, তোমার ছায়াটা তোমার উপরেই পড়বে, একদম মিডি সান, মানে তোমার উপরে একদম যখন মাথার উপরে সূর্য থাকবে, তখন যে টাইমটা, সেই টাইমটা তুমি যখন তোমার ঘড়িতে ঠিক করবে, তখন সেটা হয়ে যাবে তোমার লোকাল টাইম। লোকাল টাইম মানে যখন তোমার উপরে একদম মাথার উপরে সূর্য পড়বে, তখন তুমি ওটাকে নাম দেবে 12টা। 12টা, দুপুর 12টা। কেন? কারণ এখন আমার মাথার উপরে সূর্য পড়েছে হৃদয়পুরে, তাই এখন আমি লোকাল টাইম হচ্ছে এখন 12টা বাজে। কিন্তু বলতো, তোমার যদি 12টার সময় লোকাল টাইম হয়, দার্জিলিং এ যে ছেলেটা রয়েছে তার কি ওই সময় সূর্য মাথার উপরে পড়বে? না,
তার দেখা গেলো 12:10 এক্স্যাক্টলি যখন, তখন তার উপরে মাথার উপরে সূর্য পড়বে, তাহলে সে সেই সময়টাকে বলবে 12টা। মানে দুটো আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা জায়গায় মাথার উপরে সূর্য পড়বে, তাহলে সেটাকে আমরা কি বলবো? লোকাল টাইম বলবো, লোকাল টাইম বলবো। ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো, তাহলে একটা দেশের মানে ইন্ডিয়ার সমস্ত গ্রামের সমস্ত লোকাল এরিয়ার এক একটা লোকাল টাইম হবে। কেউ 12:01 বলছে, কেউ 12:02 বলছে, কেউ এক্স্যাক্টলি 12টা বলছে, কেউ 11:59 বলছে, কেউ 11:58 বলছে, কেউ হয়তো তোমার 11:50 বলছে, কেউ 12:10 বলছে। তাহলে বিভিন্ন টাইমের দেশের 12টা ব্যাপারটা নিয়ে একটা ঝামেলা তৈরি হবে না? 12 ব্যাপারটা নিয়ে ঝামেলা তৈরি হবে। কেউ বলবে এখন 12টা বাজে, তুমি ধরো তোমার ঘড়ির 12টা দেখে তুমি ট্রেনে উঠতে গেলে, অত ট্রেন চলছে অন্য লোকালিটির লোকাল টাইম নিয়ে, তাহলে একটা প্রবলেমস হয়ে যাবে না? এটা নিয়ে একটা প্রবলেম হয়ে যাবে। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমার এসে স্ট্যান্ডার্ড কনসেপ্ট। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে, দেখো সমগ্র ভারতবর্ষের লোকাল টাইম যেহেতু আলাদা, সেই জন্য সমগ্র ভারতবর্ষের মোটামুটি মাঝামাঝি একটা প্লেসকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি। আমরা এটা বলার চেষ্টা করছি যে যে এই এই ধরো এলাহাবাদ, কাকে আমরা স্ট্যান্ডার্ড টাইম ধরি? এলাহাবাদকে। আচ্ছা, এলাহাবাদ কত? 82.5 ডিগ্রি, ঠিক আছে? এইটা যেখান দিয়ে পাস করে গেছে সেটা এলাহাবাদের উপর দিয়ে গেছে, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলি আমরা। ইন্ডিয়ার একদম মাঝামাঝি যেটা গেছে সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, যেটা এলাহাবাদের উপর দিয়ে গেছে। আমরা ধরে নিচ্ছি এলাহাবাদটা মোটামুটি ইন্ডিয়ার একটা মিডিল পজিশনে রয়েছে। তো এই এলাহাবাদের টাইমটা একটু মিউট। এই তুমি আবার ইউটিউব চ্যানেল খোলা শুরু করেছো সৌরভ? মানে দেখো অবস্থা, এইভাবে ক্লাস করা যায়? হা 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 করছে একজন। আর সৌরভ তুমি এখনই ইউটিউব চ্যানেল খুলে ফেলেছো, একটু ক্লাসটা করো ভাই। ঠিক আছে, এখনই দেখো বলছে, ওই এখনই শুনতে পেলাম আমি ওর আনমিউট করে যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি, আমি সৌরভ, আমার চ্যানেলটা। এখন দরকার নেই এত, একটু মন দিয়ে ক্লাসটা করো, অনেক সময় তোমার ইউটিউব রয়েছে। তো এই জন্য আমি দেখো আনমিউট করার অপশনটা বন্ধ করে দিই। আনমিউট করার, এই যে একটু আগে একজন হা হা করে আওয়াজ করলে কি পরিমাণ কনসেন্ট্রেশন ব্যাঘাত হয় বলতো? সেই জন্য আমার আনমিউট। সেই জন্য যারা পেইড ব্যাচে যাবে তখন জিনিসটা তারা নিশ্চয়ই এতটা ক্যাজুয়ালিটি দেখাবে না। এখন ফ্রি ক্লাস যে যার মতো জিনিসটাকে ট্রিট করছে, এই জন্য আমার মাথাটা মাঝে মাঝে খুব গরম হয়ে যায়, যে যেখানে আমি এত সিরিয়াস সেখানে স্টুডেন্টদের কোনো সিরিয়াস ব্যাপারটাই নেই। যাই হোক, দেখো তাহলে এই একটা ঝামেলা তৈরি হবে। সেই জন্য যখন যখন অল ওভার দ্য ইন্ডিয়ার মাঝামাঝি একটা প্লেসের টাইমটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো, মানে এলাহাবাদে যখন সূর্য মাথার উপরে থাকবে তখন এলাহাবাদ 12টা টাইম মেলাবে, এবং সমগ্র দেশে এই নোটিফিকেশন দেবে আমি 12টা কিন্তু মেলালাম, তোমরা সবাই 12টা মিলিয়ে নাও। তাহলে সমগ্র ইন্ডিয়ার টাইম একই হবে। আমার হৃদয়পুরেও যখন 12টা, তখন এলাহাবাদেও 12টা, গুজরাটেও 12টা, মহারাষ্ট্রেও 12টা, তামিলনাড়ুতেও 12টা, কেরালাতেও 12টা। তাহলে এই জন্য আমার স্ট্যান্ডার্ড টাইম দরকার, যাতে করে এই ভ্যারিয়েশনটা না হয়। নেক্সট যদি আমি চলে যাই, সেটা হচ্ছে গ্রিনিচ মিন টাইম। এবার দেখো, এবার হচ্ছে তাহলে ইন্ডিয়ার টাইমটা নয় সলভড হলো, সেরকম ভাবে বাংলাদেশের টাইমটাও সলভড হলো, পাকিস্তানের টাইমটাও সলভড হলো, আবার ধরো তোমার ইরাকের টাইমটাও সলভড হলো, ইউএস এর টাইমটাও সলভড হলো, তারা তাদের স্ট্যান্ডার্ড টাইমটাকে ফলো করছে। বাট যখন তুমি একটা দেশের আর একটা দেশে যাবে, তখন সেই দেশের এক্স্যাক্টলি টাইম কটা তুমি কি বলতে পারবে না, কারণ তোমার টাইমের সঙ্গে তার টাইম মিলবে না। তুমি যদি এখন দেখো, এখন তোমার 10:30 বাজে, তো বাংলাদেশে কত বাজে? 10টা বাজে বা 11টা বাজে, মানে 30 মিনিটের গ্যাপ থাকে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইমের। তাহলে এটা একটা ভ্যারিয়েশন। আমি যখন বাংলাদেশে যাব তখন আমার প্রবলেম হয়ে যাবে না, অ্যাকচুয়ালি কটা বাজলো ওখানে আমি জানতে পারবো না। তো সমগ্র দেশের টাইম যেন এক হয়, সেই জন্য আমরা এটাকে নিয়ে আসলাম গ্রিনিচ মিন টাইম। মানে মানে হচ্ছে সমগ্র মহাদেশের, সমগ্র পৃথিবীর মিডিলে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার লোকাল টাইম, মানে সেই জায়গার যখন মাথার উপরে আসবে সূর্য, তখন সে 12টা বলে ডিনোট করবে, এবং সারা পৃথিবীর সবাইকে বলে দেবে ভাই আমি 12টা ঠিক করলাম, ইন্ডিয়া তুমি 12টা ঠিক করো।
তুমি বাংলাদেশ 12টা ঠিক করো, তুমি ইরান 12টা ঠিক করো, এরম ভাবে। যদিও আমাদের কি স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমরা চলি, আমাদের ইন্ডিয়ার টাইম অনুযায়ী চলি, বাট যখন আমরা ফরেন কান্ট্রিতে মুভ করতে যাই বা আমরা ফরেন কোনো ডেটা কালেক্ট করতে যাই, তখন আমরা গ্রিনিচ মিন টাইমের সাপেক্ষে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিই। তাহলে সেটাই হচ্ছে গ্রিনিচ মিন টাইম। সারা পৃথিবীর টাইমটাকে এক করার জন্য আমার গ্রিনিচ লাইনটা দরকার হচ্ছে। আর ইন্টারন্যাশনাল ডেট লাইন মানে হচ্ছে এমনি একটা ইমাজিনারি লাইন। এটা একটা ইমাজিনারি লাইন মানে কি? ইমাজিনারি লাইন মানে হচ্ছে তোমার যেটা আমাদের দেখবে, আমি একটু আগে গ্লোবের একটা ছবি এঁকেছিলাম, মনে আছে সেটা? তো এরকম ভাবে যে তোমার দ্রাঘিমা রেখাগুলো গেছে, ঠিক আছে, দ্রাঘিমা রেখাগুলো গেছে, ঠিক আছে। তো কি হচ্ছে এখানে, যেটা 180 ডিগ্রি না, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাও নিশ্চয়ই একদম মিডিল বরাবর প্রবাহিত হয়েছে। এই 180 ডিগ্রিকে ফলো করে মোটামুটি একটা আমরা ইন্টারন্যাশনাল ডেট লাইন বা ইন্টারন্যাশনাল লাইন টেনেছি। যেমন ধরো একদম এটাকে ফলো করে, ধরো এরকম হয়েছে, তারপর হয়তো এরকম হয়েছে, তারপর হয়তো এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়ে আলটিমেটলি একটা ডেট লাইন হয়েছে। মোটামুটি 180 ডিগ্রি তোমার দ্রাঘিমা রেখাকে ফলো করেছে। কেন পুরো স্ট্রেট লাইন হয়নি, কেন একটু বেঁকে টেকে গেছে? তার কারণ একটাই, তার কারণ একটাই কি বলতো? তার কারণ হচ্ছে দেখা গেলো রাশিয়া একটু বেরিয়ে গেছে, দেখা গেলো চায়না একটু বেরিয়ে গেছে, ইউএসএ একটু বেরিয়ে গেছে। সেই জন্য কেন ইন্টারন্যাশনাল ডেডলাইনের তাৎপর্য কোথায়? এই ইন্টারন্যাশনাল ডেডলাইনের তাৎপর্য এখানেই যে এই ইন্টারন্যাশনাল ডেডলাইনের এদিকে এবং ওদিকে ওদিকে কি হচ্ছে তোমার আলটিমেটলি একদিনের টাইম গ্যাপ হচ্ছে। এটা যদি 20 ফেব্রুয়ারি হয় তো এটা 21 ফেব্রুয়ারি, এটা যদি 11 জুলাই হয় তো এটা 12 জুলাই, তাহলে একদিনের বেড়ে যায়। তো একটা দেশ যদি এরকম ভাবে আমি বেঁকিয়ে চড়িয়ে না নিতাম, মানে এরকম ভাবে না বেঁকাতাম, তাহলে একটা দেশ একদম 180 ডিগ্রি টানলে কি হতো? কাটা পড়ে যেত। তাহলে একটা দেশেরই দুটো আলাদা আলাদা টাইম হয়ে যেত। এটা 21 জুলাই তো এটা 22 জুলাই, সেটা সম্ভব? এক রাশিয়ার এইদিকে 21 জুলাই, এদিকে 22 জুলাই হয়। সেই জন্য আমরা ইন্টারন্যাশনাল ডেট লাইনটাকে প্রত্যেকটা কান্ট্রিকে আলাদা করে দিয়েছি এরম ভাবে, কিন্তু সেটা ফলো করেছে মোটামুটি 180 ডিগ্রি ল্যাটিটিউডকে। ক্লিয়ার? ক্লিয়ার একদম। তাহলে এই কটা জিনিস আমরা কিন্তু এখনো অব্দি দেখলাম। কি? সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টু প্যারালাল লাইন, আমরা দেখলাম ডিফারেন্স বিটুইন টু মেরিডিয়ান অন ইকুয়েটর, ডিফারেন্স বিটুইন টু মেরিডিয়ান অন টপিক অফ ক্যান্সার, ডিফারেন্স বিটুইন টু মেরিডিয়ান অন আর্কটিক সাইকেল, লোকাল টাইম, স্ট্যান্ডার্ড টাইম, গ্রিনিচ মিন টাইম এবং ইন্টারন্যাশনাল ডেট লাইন। এটা আমরা গ্লোবাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করলাম। গ্লোবাল পয়েন্ট অফ ভিউ থেকে এখন আমরা চলে আসি ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো নোটটাকে আমরা এমন ভাবে সাজিয়েছি যে এবার আমি এই গ্লোবের একটা পার্টিকুলার জায়গায়, এটা এটা তোমার গ্লোব, এটা টপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা। তো ইন্ডিয়া কোথায় রয়েছে? ইন্ডিয়া এখানে রয়েছে। তো আমি টোটাল গ্লোবের পয়েন্ট অফ ভিউ থেকে কি কর্কট ক্রান্তি রেখা, কি মকর ক্রান্তি রেখা, কি তোমার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এই ব্যাপারগুলো আমরা সবই দেখলাম। এবার আমি এই গ্লোবের ইন্ডিয়াতে চলে এসেছি, ঠিক আছে। তো ইন্ডিয়ার উপর দিয়ে টপিক অফ ক্যান্সার প্রবাহিত হয়েছে, বা টপিক অফ ক্যান্সার গেছে। তো তোমাকে প্রথমত জানতে হবে এই টপিক অফ ক্যান্সার, এই যে গেছে না এর উপর দিয়ে, এই টপিক অফ ক্যান্সার কতগুলো স্টেটের উপর দিয়ে গেছে, এটা তোমাকে জানতে হবে। টপিক অফ ক্যান্সার ইন্ডিয়া টোটাল 8টা স্টেটের উপর দিয়ে গেছে। কি? গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তোমার ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এটা মুখস্থ করা যতটা না কঠিন, তার থেকে তুমি যদি একটা ম্যাপ দেখে নাও তাহলে মুখস্থ করাটা ততটাই সহজ হয়ে যায়। যেমন দেখো, আমি যদি এই ম্যাপটাকে দেখি, টপিক অফ ক্যান্সারটাকে যদি আমি এখানে অবজার্ভ করি যে কি হচ্ছে, এই টপিক অফ ক্যান্সার কোথা দিয়ে গেছে। দেখো টপিক অফ ক্যান্সার গেছে, দাঁড়াও কালারটা কালো করে দিই তাহলে সুবিধা হবে। টপিক অফ ক্যান্সার গেছে দেখো, এই যে গুজরাট হয়ে, রাজস্থান হয়ে, মধ্যপ্রদেশ হয়ে, ছত্তিশগড় হয়ে, দেখো ছত্তিশগড়ের পরে তোমার চলে গেছে এই যে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কোথায় গেল? হ্যাঁ এই সরি, উল্টে গেল। এই যে এখান থেকে কি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, দেখো ত্রিপুরা মিজোরাম। তো এই যে জায়গাটা গেছে, তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো তাহলে খুব সহজ হয়ে যাবে। একদম চোখ বন্ধ করে লেফট টু রাইট বলে যাও, তাহলে এটা কি গুজরাট, রাজস্থান, এটা মধ্যপ্রদেশ, এটা তোমার ছত্তিশগড়, এটা ঝাড়খণ্ড, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা ত্রিপুরা, এটা মিজোরাম। ঠিক আছে, তাহলে এরকম টোটাল 8টা স্টেটের উপর দিয়ে গেছে, আমরা কিন্তু ছবিতে সেটা পেলাম।
ছবিতে সেটা পেলাম। এবার দেখো, এবার আমি চলে যাচ্ছি তোমার তাহলে এই জিনিসটা আমার হয়ে গেল টপিক অফ ক্যান্সারের জায়গাটা। এবার দেখো, এবার চলে যাচ্ছি আমি পরের পয়েন্টটাতে, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। স্ট্যান্ডার্ড মেরিডিয়ান মানে এই 82.5 ডিগ্রি যেটা, সেটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে এটা আমাকে জানতে হবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি এই ছবিটাতে, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান মানে 82 ডিগ্রি। তাহলে 82 ডিগ্রি মানে কোথায়? 82 ডিগ্রি মানে এরকম কোন একটা জায়গার উপর দিয়ে গেছে। দেখবে আমি বলছি, প্রথমে উত্তরপ্রদেশের উপর দিয়ে গেছে, উত্তরপ্রদেশ থেকে ও একটু মধ্যপ্রদেশকে টাচ করেছে, মধ্যপ্রদেশ টাচ করে সে ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, ছত্তিশগড় থেকে ও চলে গেছে ওড়িশা, ওড়িশা হয়ে একটু বেঁকে গেল আমার, একটু বেঁকে গেল, হ্যাঁ এখান থেকে টানো এইটুকু। এটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। দেখো টোটাল 5টা স্টেটের উপর দিয়ে গেছে। চোখ বন্ধ করো, এটাকে দেখো কি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, এর উপর দিয়ে গেছে 5টা স্টেট। তাহলে আমার এত দ্বন্দ্বের কোনো জায়গা নেই, দ্বন্দ্বের কোনো জায়গা নেই, ঠিক আছে। এবার দেখো, এবার বলা হচ্ছে নেক্সট পয়েন্ট তোমাকে বলছে এই যে টপিক অফ ক্যান্সার ইন ওয়েস্ট বেঙ্গল। এবার আমি এর থেকে আরো 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 কাছে চলে যাচ্ছি। আমি দেখলাম না টপিক অফ ক্যান্সার তোমার কিসের উপর দিয়ে গেছে? ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গার উপর দিয়ে গেছে? ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গার উপর দিয়ে গেছে? ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গার উপর দিয়ে গেছে সেটা আমাকে জানতে হচ্ছে। দেখো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই ব্যাপারটাকে আমার জানতে হচ্ছে। পুরুলিয়ার কোথার উপর দিয়ে গেছে? আদ্রার উপর দিয়ে গেছে। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে টপিক অফ ক্যান্সার পুরুলিয়ার কোন স্টেটের উপর দিয়ে গেছে, কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে, অ্যান্সার পুরুলিয়া। পুরুলিয়ার কোন প্লেসের উপর দিয়ে গেছে? আগ্রা। যেটা বাঁকুড়া, বাঁকুড়া যেটা বাঁকুড়ার কি মেজিয়া, বড়জোড়া এবং দুর্লভপুর, এই 3টে জায়গার উপর দিয়ে গেছে। একটা শর্ট ফর্ম লিখে রাখো, মেজো বৌদি, মেজো বৌদি। তাহলে মেজো বৌদির নাম মনে রাখলেই বুঝতে পারবে যে বাঁকুড়ার মেজো বৌদি, মনে রাখবে বাঁকুড়ার মেজো বৌদি। তাহলে মেজিয়া, মেজিয়া হচ্ছে মেজো, বৌদি মানে হচ্ছে বড়জোড়া, আর দি হচ্ছে দুর্লভপুর। তাহলে মেজো বৌদি দিয়ে তোমার মনে রাখতে পারবে যে বাঁকুড়ার মেজো বৌদি। আর পশ্চিম বর্ধমান, আচ্ছা পশ্চিম বর্ধমানের কিসের উপর দিয়ে গেছে? পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের উপর দিয়ে গেছে। এটা তো একটাই সহজ নাম। আর পূর্ব বর্ধমানের কিসের উপর দিয়ে গেছে? রাজবাঁধ, ঘুসকারা, আয়ুষগ্রাম। রাজবাঁধ, ঘুসকারা, আয়ুষগ্রাম, ঠিক আছে। এটার একটা শর্ট ফর্ম লিখে রাখতে পারো কি? রাজা, রাজা সব সময়, সব সময় ঘুষের আশা করে, ঘুষের আশা করে, ঘুষের আশা করে। রাজা সবসময় ঘুষের আশা করে। তাহলে রাজা হচ্ছে একজন বাজে অফিসার, সে সবসময় ঘুষ খায়। তাহলে রাজবাঁধ, ঘুসকারা, আয়ুষগ্রাম। তাহলে রাজা ঘুষের আশা করে, সবসময়টাও কেটে দিতে পারো, সবসময় না হলেও চলবে। রাজা ঘুষের আশা করে। তাহলে রাজবাঁধ, ঘুসকারা, এটা অ্যাকচুয়ালি ঘুসকারা, আয়ুষগ্রাম। তাহলে রাজবাঁধ, ঘুসকারা, আয়ুষগ্রাম এটা কি তোমার এই পূর্ব বর্ধমানের উপর দিয়ে গেছে। নদিয়ার কৃষ্ণনগর এবং বাহাদুরপুর, ঠিক ঠিক আছে, কৃষ্ণের বাহাদুরি মনে রাখতে পারো, কৃষ্ণের বাহাদুরি, যদিও লাগবে না, এটা শর্ট ফর্ম, এটা ইজিলি মনে রাখা যায়। তাহলে কি বললাম? পুরুলিয়ার আদ্রা, বাঁকুড়ার মেজো বৌদি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পূর্ব বর্ধমানের রাজা ঘুষ খায় বা ঘুষ ঘুষ আশা করে, আর নদিয়ার কৃষ্ণের বাহাদুর, বাহাদুরি, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা কি হলো আমার ওয়েস্ট বেঙ্গলের কোন কোন স্টেটের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার প্রবাহিত হয়েছে। চলো এবার আমি চলে যাচ্ছি কি তোমার কোস্টাল লাইন কভার্স 9 স্টেট। তাহলে আমরা যদি কোস্টাল লাইনটাকে একবার অবজার্ভ করি, তাহলে কোস্টাল লাইন ব্যাপারটা কি? এই টেস্ট, এই টেস্টের শর্ট ফর্ম তো আমি বলিনি, কারণ এই টেস্টের আমি বলেছি সবসময় এই ম্যাপটা দেখে করবে, ম্যাপটা দেখে করবে, কারণ এর যেন শর্ট ফর্ম না লাগে। চোখ বন্ধ করে লেফট গুজরাট, তারপরে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এগুলো শর্ট ফর্ম পড়ো না, মানে এগুলো শর্ট ফর্ম দিয়ে পড়া মানে চাপের ব্যাপার, ঠিক আছে। এত শর্ট ফর্ম মনে রাখতে পারবে না। আমি তোমাকে প্রায় 200 শর্ট ফর্ম শেখাবো পুরো 1.5 বছরে, ফলে এরপরে আরো এইগুলো শর্ট ফর্ম এনো না, ঠিক আছে, অসুবিধা হয়ে যাবে তাহলে। চলো এবার আমি কি বললাম? কোস্টাল স্টেট। কোস্টাল স্টেট মানে ইন্ডিয়ার, দেখো এই গুজরাট থেকে শুরু করে এই টোটাল যে ব্যাপারটাই, টোটাল ব্যাপারটাই আমার কি কোস্টাল এরিয়া না? কোস্টাল এরিয়া। তাহলে এই কোস্টাল এরিয়া কতগুলো রয়েছে আমাদের? 9টা। কি কি দেখো? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওডিশা, ওয়েস্ট বেঙ্গল। এদিকে 4টে, এদিকে 3টে। এটাকে বলা হয় ওয়েস্ট কোস্টাল, এদিকে বলা হয় ইস্ট কোস্টাল।
ওয়েস্ট কোস্টাল, এদিকে বলা হয় ইস্ট কোস্টাল। তাহলে টোটাল 9টা কোস্টাল এরিয়া আমার রয়েছে, তাহলে একটু দেখে নাও। এরপরে কি বলা হচ্ছে, 9টা কোস্টাল যেটা স্টেট, তার মধ্যে ফার্স্ট কে গুজরাট। মানে গুজরাটের তুমি যদি এক্সপোজারটা দেখো তাহলে দেখতে পাবে গুজরাটটা কি সব থেকে বেশি বেশি এরিয়া কভার করছে। ঠিক, এখানে দেখতে পাবো দুটো ভাগ রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে গুজরাট, তাহলে গুজরাটের এরিয়াটা সব থেকে বেশি। তাহলে গুজরাট যদি প্রথম হয় তাহলে সেকেন্ড কে, সেকেন্ড দেখো অন্ধ্রপ্রদেশের এতটা এরিয়া, তাহলে অন্ধ্রপ্রদেশের সেকেন্ড। থার্ড কি, থার্ড হচ্ছে তামিলনাড়ু, দেখো এতটা এরিয়া। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, গুজরাটের কোস্টাল এরিয়ার দিক থেকে গুজরাট ফার্স্ট, এ সেকেন্ড, আর এ থার্ড। আচ্ছা লাস্ট কে বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে আমাদের লাস্ট গোয়া, তাহলে গোয়া হচ্ছে লাস্ট। তাহলে সেই ব্যাপারটা আমার কি লাগছে, সেই ব্যাপারটা কিন্তু আমার লাগছে। তাহলে এখানেই বলা হচ্ছে আমার কোস্টাল এরিয়া কত, 9টা কোস্টাল স্টেট রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড লাস্ট। হয়েছে জিনিসটা? তো চলো নেক্সট কোস্টাল লাইন। এ দেখো কোস্টাল লাইন কত। এবার তুমি যদি এই কোস্টাল এরিয়া আর স্টেট গুলোর তুমি অবজার্ভ করো, তাহলে তুমি দেখতে পাবে যে আলটিমেটলি টোটাল লেন্থটা কত। মানে এই ছবিটার তুমি যদি এই জায়গাটা দেখতে দেখো, তাহলে এই লাইনটা কত হচ্ছে, এই লাইনটা হচ্ছে আমার, এই লাইনটা হচ্ছে আমার 7516.6 কিলোমিটার, কিলোমিটার, ঠিক আছে, কিলোমিটার কোস্টাল লাইন। আচ্ছা আর একটা জিনিস দেখো, এবার বলা হচ্ছে এটা কি, দুটো পয়েন্ট বলে দিয়েছে তোমাকে। একটাকে বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে তোমার এই যে কোস্টাল লাইন কত, 7516.6 কিলোমিটার, আর মেইনল্যান্ড বেসিস হচ্ছে 61 কিলোমিটার। মেইনল্যান্ড বেসিস মানেটা কি, মানে হচ্ছে দেখো এখানে আমার একটা স্টেট ইউনিয়ন টেরিটরি রয়েছে না, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে আমাদের। তাহলে এই আন্দামান নিকোবরেরও তো এটা টোটালটাই আমার কোস্টাল এরিয়াটাকে কভার করছে, এখানে লাক্ষাদ্বীপ রয়েছে না, তাহলে এটা টোটালটাই তো কোস্টাল এরিয়া কভার করছে। তাহলে এই টোটাল যোগফল এইটুকু প্লাস এই আন্দামান প্লাস লাক্ষাদ্বীপ যদি দেখা যায় তাহলে 7516 কিলোমিটার। আর তুমি যদি এই আন্দামানকে আর তুমি যদি লাক্ষাদ্বীপকে বাদ দিয়ে দাও তাহলে তোমার কি হবে, তাহলে তুমি দেখতে পাবে যে শুধু এইটুকু এরিয়া হচ্ছে 6100 কিলোমিটার, কিলোমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে কোস্টাল লাইন মেইনল্যান্ড বেসিস, আর তোমার কোস্টাল লাইন তোমার টোটাল কোস্টাল লাইন আর টোটাল তোমার মেইনল্যান্ড বেসিসে কতটা হচ্ছে। এবার দেখো ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন, ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন মানে হচ্ছে কতটা ল্যান্ড টু ল্যান্ড, ল্যান্ড লক রয়েছে সেটাকে বিচার করা হচ্ছে। মানে এখানে বলা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কতটা রয়েছে, এই এরিয়াটা কত, এই টোটাল ল্যান্ড লক যেটা, সেই ল্যান্ড লকটা কত সেটা আমরা এখান থেকে বলছি। এই ল্যান্ড লকটা যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে তোমার 1500 কিলোমিটার, মানে 15200 কিলোমিটার হচ্ছে ল্যান্ডটা রয়েছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার এরিয়া। দেখো আমরা এখানে দেখেছি ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার এরিয়া, তুমি যদি দেখো তাহলে কি হচ্ছে আমার এই, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার এরিয়া 2217 কিলোমিটার বা 2272 কিলোমিটার। দুটো ডেটাই আমরা এখানে দেখে নিচ্ছি। কেন দুটো ডেটা দেখে নিচ্ছি, তার কারণ হচ্ছে দেখবে আমাদের সিটমহল যে জায়গাটা ছিল, সেই সিটমহল জায়গাটা তোমার ইন্ডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হলো সিটমহলটা। সিটমহলের আগের ডেটা হচ্ছে 2272, আর সিটমহল জায়গাটা তোমার ইনক্লুড হওয়ার পরে 2272 একটু এরিয়াটা বেড়ে গেল। তাহলে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার এরিয়া কত হচ্ছে 2272 কিলোমিটার। দেখো আমরা এই নোটটাকে কিভাবে সাজানোর চেষ্টা করেছি যদি তোমরা খুব ভালো করে অবজার্ভ করো, টোটাল গ্লোব পয়েন্ট অফ ভিউ থেকে আমরা নোটটাকে সাজালাম। গ্লোব থেকে চলে গেলাম ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে চলে গেলাম আমরা ওয়েস্ট বেঙ্গলে। আর এখানে যে ডেটাটা আমরা সাজিয়েছি লেফট টু রাইট, মানে দেখবে এইভাবে যদি তুমি একটু সিকোয়েন্স মেনটেন করে বা একটু ভালোবেসে যদি জিনিসটাকে পড়তে পারো, তাহলে দেখবে আমি সমস্ত ডেটাকে মানে এই ফিজিওগ্রাফি রিলেটেড যত ডেটা রয়েছে সব ডেটাকে আমি এক পাতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি, ঠিক আছে। ইভেন সেন্সাসের যে ডেটা, সেই সেন্সাস যেটাও আমি এখানে লিখে দিয়েছি। যদিও তোমাদের 2021-এর যে সেন্সাস সেটা পড়তে হবে, যদিও এখন সেটা রিলিজ হয়নি, এটা 2021-এর 2011-এর ডেটা রয়েছে, ঠিক আছে। ছিটমহল হচ্ছে একটা এরিয়া যেটা নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছিল, যে ছিটমহল এরিয়াটা বাংলাদেশের আন্ডারে যাবে
মানে একটা তোমার কন্ট্রাডিক্টরি একটা জায়গা, যেটা ইন্ডিয়া বলছিল আমার আন্ডারে থাকবে, বাংলাদেশ বলবে বাংলাদেশের আন্ডারে ছিল। যেমন রোহিঙ্গা, রোহিঙ্গা যে আমাদের সিস্টেম, তারা বলছিল যে রোহিঙ্গারা এদের, কেউ মায়ানমার বলছে না আমাদের নয় বাংলাদেশের, বাংলাদেশ বলছে না ইন্ডিয়ার, কোথায় থাকতে দেবে ওদের। এটা নিয়ে একটা দ্বন্দ্ব যেমন হয়েছিল, তেমনি ছিটমহল এরিয়াটা নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব হয়। তো ছিটমহলটা পরবর্তীকালে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়, সেই জন্য এরিয়াটা বেড়ে যায়, সেটার কথাই বলা হচ্ছে এখানে। দেখো এখানে কি আমি এমন ভাবে নোটটাকে সাজিয়েছি যে আমি একদিকে রেখেছি কি ইন্ডিয়াকে, একদিকে রেখেছি ওয়েস্ট বেঙ্গলকে, সিমিলার সিমিলার ডেটাকে আমরা রাখার চেষ্টা করেছি। নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, দেখো ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, নর্থ সাউথ এক্সটেনশন ইন্ডিয়া, নর্থ সাউথ এক্সটেনশন ওয়েস্ট বেঙ্গল, ইস্ট ওয়েস্ট এক্সটেনশন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, হাইয়েস্ট পয়েন্ট ইন্ডিয়া, লোয়েস্ট পয়েন্ট ইন্ডিয়া। সিমিলারলি প্যারালালি ওয়েস্ট বেঙ্গলের ডেটাও রয়েছে, ল্যাটিটিউড ইন্ডিয়ার কত, ল্যাটিটিউড ওয়েস্ট বেঙ্গলের কত, লংজিটিউড ইন্ডিয়ার কত, লংজিটিউড ওয়েস্ট বেঙ্গলের কত, নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার ক্ষেত্রে কত। এই যে যে ব্যাপারটা দেখো একদম প্যারালালি আমরা সাজিয়ে দিয়েছি, এই সাইডটা পুরোটাই ইন্ডিয়ার, এই সাইডটা পুরোটাই ওয়েস্ট বেঙ্গলের, তোমার পড়তে খুবই সহজ হয়ে যাবে জিনিসটা। যেমন আমরা ইন্ডিয়া যদি নর্থ সাউথ ইস্ট ওয়েস্টটাকে দেখি, তাহলে আমরা এর জন্য একটা ছবি আঁকবো, সে এরকম ভাবে, এই ছবিটা যদি এরকম ভাবে তোমরা এঁকে নাও তাহলে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা নর্থের যে ডেটা, তাকে আমরা কি বলছি, ইন্দিরা কল। পড়া যাচ্ছে না কালারটা। আমরা এই জায়গাটার নাম কি বলছি, নর্দার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা কল, ইন্দিরা কল। আর সাউদার্ন মোস্ট পয়েন্টকে আমরা কি বলছি, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, বা দুটো পয়েন্ট বলা হচ্ছে, একটা ইন্দিরা পয়েন্ট, একটা হচ্ছে কন্যাকুমারী। কেন ইন্দিরা পয়েন্ট আর কন্যাকুমারী দুটো বলা হচ্ছে, দেখো ইন্দিরা কন্যাকুমারী হচ্ছে এই পয়েন্টটা, আর আমাদের যে আন্দামান নিকোবর রয়েছে তার লাস্ট পয়েন্টটাকে আমরা বলছি ইন্দিরা কল। তাহলে ইন্দিরা কল এক্স্যাক্টলি আরো নিচে যাবে, তাহলে ইন্দিরা পয়েন্ট হচ্ছে এইটা, যাকে আমরা পিগমেলিয়ান পয়েন্টও বলে থাকি। আর যদি কন্যাকুমারিকা মেইনল্যান্ড বেসিসের লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার কন্যাকুমারিকা, আর অল ওভার দ্য ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট যদি বলা হয় তাহলে সেটা যাবে ইন্দিরা কল। সেই জন্য আমরা দুটো পয়েন্টকে এখানে ব্যাখ্যা করেছি। ঠিক আছে, সেই জন্য দুটো পয়েন্ট লেখা রয়েছে, একটা হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট, আর হচ্ছে তোমার কন্যাকুমারিকা। ঠিক আছে, আচ্ছা এর কি, এর এর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন মোস্ট হচ্ছে দার্জিলিং, আর সাউদার্ন মোস্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। আর এইদিকে দেখো, এইদিকে তুমি যদি ইস্টার্ন মোস্ট পয়েন্ট বলো, তাহলে এর ইস্টার্ন মোস্ট পয়েন্টকে আমরা বলি কিবিথু, কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে রয়েছে। আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে তোমার গৌরমাতা, গৌরমাতা বা গৌরমতা যাই বলো না কেন, এটা ওয়েস্টার্ন মোস্ট সাইড, যেটা গুজরাটে রয়েছে, গুজরাটে রয়েছে। তাহলে এই যে যে ব্যাপারটা না, তোমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, সেটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে, চারটে পয়েন্ট। সিমিলারলি সাউদার্ন মোস্ট পয়েন্টকে আমি রাইট সাইডে রেখেছি, মানে এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে নর্দার্ন মোস্ট মোস্ট ডিস্ট্রিক্টকে পুরুলিয়া এবং আলিপুরদুয়ার। এই ব্যাপারটাকে আমরা প্যারালালি সাজানোর চেষ্টা করেছি, যাতে করে পড়াশোনাটা আমাদের পক্ষে সহজ হয়, একটা ইমেজ ক্রিয়েট হয়ে যায় মাইন্ডের মধ্যে। দেখো ইন্ডিয়ার নর্থ সাউথ এক্সটেনশনটাকে তুমি যদি দেখো, তাহলে 3214, এর 623, এর ইস্ট ওয়েস্ট এক্সটেনশন মানে নর্থ সাউথ এক্সটেনশন মানে কতটা লম্বায়, আর ইস্ট ওয়েস্টেও কতটা লম্বা সেটাকে বলা হচ্ছে 2933, এটা কত তোমার 320, মাথায় রাখবে একটু। দেখো হাইয়েস্ট পয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে কি হবে, ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার কি সান্দাকফু, সান্দাকফুকে আমরা কি বলছি, আমরা বলছি ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট। লোয়েস্ট পয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে কুট্টানদ, আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো পাইনি, যদি কখনো তোমরা এমসিকিউ সলভ করতে গিয়ে এরকম কোনো ডেটা পাও, তাহলে সেটা তোমরা লিখে নেবে, ওই উইকিপিডিয়া গুগল ফুগল থেকে লিখবে না। যদি এমসিকিউতে পাও সেটাই লিখবে, আদারওয়াইজ লেখার দরকার নেই। আমি লোয়েস্ট, লোয়েস্ট পয়েন্ট আমি সাজিয়েছি জিনিসটাকে, ঠিক আছে। তো সেইভাবে এরকমটাকে বলা হয়েছে, কুট্টা নদ হচ্ছে তোমার লোয়েস্ট পয়েন্ট, আর এদিকে আমি এই জিনিসটাকে ফাঁকা রেখে দিয়েছি। দেখো ল্যাটিটিউডনাল এক্সটেনশন কত, ল্যাটিটিউডনাল এক্সটেনশনটাকে একটু সংশোধন করতে হবে। ল্যাটিটিউডনাল এক্সটেনশনটা এখানে ভুল আছে, ঠিক আছে, একটু ভুল রয়েছে। তোমার 6 ডিগ্রি 45 মিনিটের জায়গাটা দুটো ল্যাটিটিউডনাল বা লংজিটিউডনাল এক্সটেনশনের জায়গায় একটু সংশোধন করে তোমাকে নিতে হবে, একটু সংশোধন করে নাও তো, তার একটু ধরো একটু সামান্য।
আচ্ছা, যাই হোক, আমরা কোথায় ছিলাম? আমরা ল্যাটিটিউডনাল এক্সটেনশনে ছিলাম এবং আমরা লংজিটিউডনাল এক্সটেনশনে ছিলাম। তো ল্যাটিটিউডনাল এক্সটেনশন যেটা না, এটা হচ্ছে তোমার, আমার দুটো ল্যাটিটিউডনাল এক্সটেনশন হবে। আর একটা মানে একটা একটা অক্ষাংশ, একটা দ্রাঘিমাংশ আমরা জানি। তো ল্যাটিটিউডনাল এক্সটেনশন হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট থেকে নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। অথবা এই ডেটাটাই এখানে উঠে যাবে, আমার এখানে ভুল হয়ে গেছে, এটা 8 ডিগ্রি, একটু লিখে নাও, 45 ডিগ্রি, 8 ডিগ্রি 45, 8 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে এটা হবে তোমার 37 ডিগ্রি 6 মিনিট তোমার নর্থ। আর এই ডেটাটা না ভুল হয়ে গেছে, এই ডেটাটা এখানে হবে না, এটা এটা ভুল, এইটা অ্যাকচুয়ালি উপরে যাবে। আর লংজিটিউডনাল এক্সটেনশনটা একটু লিখে নাও এখানে, সেটা হচ্ছে তোমার 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। দুটো ডেটা তোমার কি ল্যাটিটিউডের জন্য। কেন দুটো ডেটা ল্যাটিটিউডের জন্য? খুব ঠান্ডা ভাবে যদি তুমি অবজার্ভ করো তাহলে তুমি বুঝতে পারবে যে দুটো ডেটা কেন এর ক্ষেত্রে। সেটা হচ্ছে, দেখো আমি কি বলেছি, আমার এখানে একটা লাস্ট পয়েন্ট রয়েছে কি ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, আর এখানে লাস্ট পয়েন্ট রয়েছে কন্যাকুমারিকা। তাহলে আমি কন্যাকুমারিকার কথা যদি বলি, সেটা হচ্ছে 8 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে এখানটায় যদি আমি চলে যাই, সেটা কত হয়ে যাবে? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। আর আমি এখানে যদি চলে যাই, এটা কি ইন্দিরা পয়েন্টের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সেটা হবে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি। তাহলে এই এক্সটেনশন দুটো হচ্ছে, কিন্তু ল্যাটিটিউডনাল এক্সটেনশন আমরা যেমন দুটো পাচ্ছি, লংজিটিউডনাল কিন্তু একটাই পাচ্ছি। এটা কত তোমার? এটা হচ্ছে তোমার 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে আমার এখানে হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তাহলে এটা কি হচ্ছে? আমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এক্সটেনশন। একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, আমি সেটা একটু তোমাকে ঠিক করে দিলাম, ঠিক আছে? এবার যদি বলা হয় নাম্বার অফ ডিস্ট্রিক্ট, নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন্ডিয়াতে কতগুলো রয়েছে? 707। এটা এখন প্রেজেন্টলি 2019 এর ডেটা আমার এখানে লেখা রয়েছে, একটু এটা গুগলে সার্চ করে দেখো। 2011 এর সেন্সাস ডেটা অনুযায়ী তোমার 640। আমি বলবো 2021 যখন ডেটা বেরোবে তখন আমরা এই ডেটাগুলোকে আপডেট করে নেব, কতগুলো ডিস্ট্রিক্ট ইন্ডিয়াতে রয়েছে। হলো, তাহলে আমাদের এটা কি হলো? আমরা ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে, ওয়েস্ট বেঙ্গলের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু ট্র্যাডিশনাল ডেটা পড়লাম, ঠিক আছে? এই দিকে আমরা চলে যাচ্ছি। দেখো, এটা বলার কিছু নেই, সেটা হচ্ছে আমরা সেন্সাস ডেটাটাকে, এটাকে আমরা সাজিয়ে দিয়েছি। যেমন সেন্সাস ডেটা আমাদের প্রতি 10 বছর অন্তর অন্তর আমাদের সেন্সাস বেরোয়। একটা হচ্ছে এরিয়া, পপুলেশন, কিসের কিসের সেন্সাস যেটা দেখা যায়। দেখো দেখো এটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি, পপুলেশন গ্রোথ রেট, মেল পপুলেশন গ্রোথ রেট, ফিমেল পপুলেশন গ্রোথ রেট, লিটারেসি, মেল লিটারেসি, ফিমেল লিটারেসি, সেক্স রেশিও, চাইল্ড সেক্স রেশিও, রুরাল পপুলেশন পার্সেন্টেজ, আরবান পপুলেশন পার্সেন্টেজ, এসসি পপুলেশন, এসটি পপুলেশন, এই এতগুলো ডেটা আমাদের দরকার হয় সেন্সাসের ক্ষেত্রে। তো এই ইন্ডিয়ার ক্ষেত্রে এই ডেটার বা এর ভ্যালুটা কত, সেটা শুধু ডেটা ব্যাপারটাকে আমি এখানে টুকেছি। সেন্সাস করে আমরা আলাদা টপিক পড়বো, কিন্তু শুধু ডেটা, আমি বললাম এই নোটটা অনলি ডেটা, শুধু ডেটা হি ডেটা, ঠিক আছে? ফলে এই ডেটাটাকে আমরা সমস্ত ফিজিওগ্রাফিটাকে একটা নোটস এর মধ্যে, একটা পাতার মধ্যে আনার চেষ্টা করেছি। এরিয়া মানে কত? এত, এর এরিয়া কত? এটা অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, যেটা আমি বলবো 2021 এর ডেটা বেরোলেই আমরা এটাকে আপডেট করে নেব। পপুলেশন দেখো 121 কোটি ছিল, এর ক্ষেত্রে এই পপুলেশন, পপুলেশন ডেন্সিটি এই, এর পপুলেশন গ্রোথ রেট এটা, এর এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গ্রোথ রেট এটা। দেখো, এটাকেও আমি ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়াকে প্যারালালি রাখার চেষ্টা করেছি, মানে জিনিসটাকে যেন আমরা সহজে মনে রাখতে পারি। লিটারেসি রেট দেখো, ওয়েস্ট বেঙ্গলের কত, ইন্ডিয়ার কত, পাশাপাশি রাখা হয়েছে। মেল কত, ইন্ডিয়ার কত, ওয়েস্ট বেঙ্গলের কত, ফিমেল কত, লিটারেসি রেট এত। সেক্স রেশিও, ইন্ডিয়ার কত, ওয়েস্ট বেঙ্গলের কত, চাইল্ড সেক্স রেশিও, ইন্ডিয়ার কত, ওয়েস্ট বেঙ্গলের কত। এগুলো তো বোঝানোর কিছু নেই ভাই, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। এন্ড ফাইনালি যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে বাউন্ডারি লাইন। বাউন্ডারি লাইন, সেটা হচ্ছে বাউন্ডারি লাইন মানে কি, একটাকে আমরা বলছি ম্যাকমোহন লাইন, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটাকে আমরা বলি LAC, র্যাডক্লিফ লাইন, ক্রিক লাইন, লাইন অফ কন্ট্রোল অ্যান্ড ডুরান্ড লাইন। এই লাইনগুলো কি? লাইনগুলো হচ্ছে দুটো ইন্টারন্যাশনাল বাউন্ডারি, মানে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের, ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানের, ইন্ডিয়ার সঙ্গে চায়নার কি কি বাউন্ডারি লাইন রয়েছে, সেই বাউন্ডারি লাইনটাকে আমরা জাস্ট দেখি এবং পরীক্ষায় পরীক্ষায় এই ব্যাপারগুলো কিন্তু কোশ্চেন দেয়। যেমন ম্যাকমোহন লাইনের কথা যদি বলা হয়, ম্যাকমোহন লাইন হচ্ছে তোমার চায়নার সঙ্গে অরুণাচল প্রদেশের আমরা ম্যাকমোহন লাইন, এটা আমি ছবিতে দেখিয়ে দিই তোমাদের। দেখো, আমাদের এখানে অরুণাচল প্রদেশ বলতে এই জায়গাটা আমাদের অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশ আর এই টোটালটাই চায়না। চায়নার সঙ্গে অরুণাচল প্রদেশের এই যে লাইনটা,
এই লাইনটার নাম আমরা দিচ্ছি ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন, ঠিক আছে, এই লাইনটার নাম দিচ্ছি ম্যাকমোহন লাইন। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা, এই যে বাকি যে পোর্শনটা না, এটা অ্যাকচুয়ালি নেপাল এর পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এখানে একটা জিনিস। আর এখান থেকে যে গ্যাপিংটা চায়নার সঙ্গে রয়েছে, এই যে পোর্শনটাকে, এই সবটাকে বাকিটাকে আমরা বলছি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ক্লিয়ার এইটুকু? তাহলে এটা হচ্ছে ম্যাকমোহন লাইন, এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আবার পাকিস্তানের ক্ষেত্রে আমাদের কিন্তু তিনটে লাইন পাচ্ছি, একটা হচ্ছে র্যাটক্লিফ লাইন, ক্রিক লাইন এবং তোমার লাইন অফ কন্ট্রোল। দেখো এই যে যে গুজরাটের যে পোর্শনটার সঙ্গে পাকিস্তান অ্যাড হয়ে রয়েছে, এটাকে আমরা বলি ক্রিক লাইন, ক্রিক লাইন। আর এই যে যে তোমার পিওকে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর যেটা পিওকে, সেই পিওকে পাকিস্তানের সঙ্গে তোমার ইন্ডিয়ান পিওকের যে যে বাউন্ডারি লাইন, তাকে আমরা বলি LOC, লাইন অফ কন্ট্রোল। এটা বলি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাকে বলি লাইন অফ কন্ট্রোল। এন্ড মাঝের যে জায়গাটা পাকিস্তানের রয়েছে, এই জায়গাটা যেটা তোমার জম্মু কাশ্মীরের বাকি পোর্শনটা, এটা তো অল্প একটু লাইন অফ কন্ট্রোল। জম্মু কাশ্মীরের বাকি পোর্শনটা, পাঞ্জাব, রাজস্থান, এই পুরো ব্যাপারটা হচ্ছে আমার লাইন অফ কন্ট্রোল, LOC। ক্লিয়ার? আর আরেকটা জিনিস আমার রয়েছে ডুরান্ড লাইন। ডুরান্ড লাইনটা তোমার ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানের যে কানেকশন, তাকে আমরা বলছি ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন, ক্লিয়ার? ডুরান্ড লাইন। তাহলে এইটা হচ্ছে কি আমাদের বিভিন্ন দেশের সঙ্গে যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটাকে আমরা দেখলাম। দেখো আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ারটাকে আমরা ডুরান্ড লাইন বলছি, কিন্তু বেসিক্যালি এই ডুরান্ড লাইনটা কিন্তু আফগানিস্তান আর পাকিস্তানের লাইনটাকে অ্যাকচুয়ালি ডুরান্ড লাইন বলা হয়। কিন্তু কখনো ইন্ডিয়ার সঙ্গে যদি তোমার দেখো ডুরান্ড লাইন বিটুইন যদি ইন্ডিয়া মানে পাকিস্তান এবং আফগানিস্তান থাকে, আর ইন্ডিয়া আর আফগানিস্তান থাকে, তাহলে ফার্স্ট প্রেফারেন্স পাবে পাকিস্তান আর আফগানিস্তান, সেকেন্ড প্রেফারেন্স কি পাবে আমার ইন্ডিয়া এবং আফগানিস্তান। ঠিক আছে? আচ্ছা, এই ডেটাটাকে আমরা এখানে কভার করলাম। আমাদের আর একটু বাকি রয়েছে, ঠিক আছে, কোনো একদিন আর অল্প একটু ডেটা বাকি রয়েছে, আমরা কমপ্লিট করতে পারলাম না নোটটাকে, কারণ আমাকে পলিটিটাও আধা ঘন্টা হলেও তো বলে দিতে হবে, আর একটা পেজ ছিল এর। তো এটা আমরা কি, আমরা নেক্সট ক্লাসে বাকি পেজটা কমপ্লিট করব, সেখানেও একটু ডেটা রয়েছে, সেটা আমরা তোমাদের নেক্সট দিন করবো, কারণ সেটা পড়তে গেলে আমাদের আর পলিটি হবে না, কারণ মিনিমাম পলিটির জন্য আমার 30 মিনিট সময় দিতে হবে। ঠিক আছে? আর এই নোটটা তোমরা কালকেই পেয়ে যাচ্ছ, কালকেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো সেই সেই জায়গাটা তাহলে আমরা এখানে বন্ধ করে দিচ্ছি এই জায়গাটা, আর বাকি অল্প একটু রয়েছে, 10 মিনিট লাগবে, সেটা আমরা নেক্সট দিন করবো। আর যেহেতু দিস ইজ দ্য লাস্ট ক্লাস, মানে এবার হতে চলেছে পলিটি, তো পলিটি আমাদের কিন্তু আমাদের ডেমো ক্লাসটা কভার করে দেবে। চলো।